টানা বর্ষণ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে সকালে উত্তাল হয়ে ওঠে রাজধানী। বৈরী পরিস্থিতির মাঝে পরীক্ষা নেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। অন্যদিকে উত্তরায়ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় তারা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান। প্রতিনিধি শাহজালাল জুয়েলকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বৈরী পরিস্থিতির মাঝে পরীক্ষা নেয়ার ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা কলেজ সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে ধানমন্ডি হয়ে নিউ মার্কেটমুখী সড়কটি পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেন। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি শিক্ষার্থীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পরীক্ষা নেয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে অমানবিক দাবি করে সড়ক অবরোধ করেন তারা। ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। গাড়ি পাওয়া যায় না, আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় থেকে একটা গাড়ি নিয়ে তারপরে এই পরীক্ষা সেন্টারে যাইতে হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্ভোগের কারণে অনেক পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছানোই কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা। দুর্যোগপূর্ণ বন্যার মধ্যে কোনো ছাত্র সিচুয়েশন নাই যে পরীক্ষা দেওয়ার মতো। এই প্রতিটা ছাত্র পরীক্ষা হলে যাওয়ার সময় পানিবদ্ধ হয়ে আছে। একজন শিক্ষামন্ত্রী আমাদের শিক্ষক হোক, তাকে আমরা সম্মান করবো, ভালোবাসবো, কিন্তু তার প্রতি আমাদের এখন শুধু ঘৃণা এবং আক্ষেপ হচ্ছে। উনি শিক্ষার মাথা না, উনি আমাদের, তাহলে উনি কিভাবে আমাদেরকে ময়লার মুখী বলতে পারে? সত্যতাবাদ 101টাই পদত্যাগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কের আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। এরপরে শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে এসে অবস্থান নেয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, তার মন্তব্যে শিক্ষার্থীদের কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিশেষ করে রাজধানী সহ কয়েকটি এলাকায় পরীক্ষার্থীদের ভোগান্তি এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বিষয়টি উঠে আসে জাতীয় সংসদেও। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, সংশ্লিষ্ট প্রশাসন, বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের মূল্যায়ন এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য উপাত্ত বিবেচনা করেই পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা লক্ষ্য করেছিলাম বৃষ্টি হচ্ছিল এবং আমরা মনিটরিং করছিলাম। সেই সাথে মনিটরিংয়ের সময় আমরা 64টি জেলার এসপি এবং 8টি বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি বোর্ডের চেয়ারম্যান, ইউনো সকলের সাথে আমরা কথা বলেছি এবং ওয়েদারম্যান, আমরা ব্রডকাস্টিংয়ের জন্য তাদের সাথেও কথা বলেছি। তারা বলল যে বৃষ্টি হবে না, সেই কথাটি তারা বলেছে। শিক্ষামন্ত্রী বলেন, কুমিল্লা মহাবিদ্যালয় কেন্দ্র ছাড়া দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন চাইলে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারত। একটি শুধু কুমিল্লা মহিলা কলেজে ঘটেছে। পরীক্ষা পদ্ধতিতে আমাদের যে সিস্টেম রয়েছে, সেখানে লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। এদিকে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নে ভুল থাকার বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট প্রশ্ন দুটিতে শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। ফিজিক্সের প্রশ্ন 6 এবং 7, এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। ধন্যবাদ আপনাকে। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদের শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে বুধবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিতে রাখা হবে। আজ জাতীয় সংসদ অধিবেশনে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনির শোক প্রস্তাবটি উপস্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবটি কণ্ঠ ভোটে দিলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শোক প্রস্তাবটি কাতার সরকার এবং ঢাকাস্থ কাতার দূতাবাসে পাঠানো হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।
জাতীয় সংসদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে এবং শোক সন্তপ্ত রাজপরিবার বর্তমান আমির মোহাম্মদ শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতার সরকার ও কাতারের জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছে। আগামীকাল দেশে শোক দিবস পালন করা হোক এবং জাতীয় পতাকা অর্ধনতে রাখা হোক। আমি আরো প্রস্তাব করছি যে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হোক এবং এর একটি প্রত্যায়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ, শুরা কাউন্সিল, বাংলাদেশের কাতার দূতাবাস এবং কাতার সরকারের নিকট যথাযথভাবে প্রদান করা হোক। স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলেও সম্ভাবনা থাকলে পরবর্তী সময়ে অর্থ সহায়তা দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। উদ্ভাবনের জন্য আইসিটি বিভাগ 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত তহবিল দেবে বলেও জানান প্রধানমন্ত্রী। ইউসুফ আলী রিপোর্ট। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার অপর 4 আসামিকে খালাস দেওয়া হয়েছে। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় আইনউদ্দিন আইনুল, মিসবাউল ইসলাম রাজন, রবিউল এবং মাহফুজুর রহমানকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় 4 দণ্ডপ্রাপ্ত আসামি সহ 8 আসামি আদালতে উপস্থিত ছিলেন। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা, আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক নেতা, নারী প্রতিনিধি সহ বিভিন্ন বক্তা। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হলে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শবনম অবনীর রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা, আত্মত্যাগ এবং পরবর্তী সময়ে তাদের নিরাপত্তা ও অধিকার নিয়ে আলোচনা করেছেন রাজনৈতিক নেতা, নারী প্রতিনিধি সহ বিভিন্ন বক্তারা। রাজধানীতে আয়োজিত এনসিপির জাতীয় নারী শক্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা সামনের সারিতে থেকে অংশ নেন। প্রচুর গোলাগুলি হচ্ছে, আমাদেরকে গুলি করছে পুলিশ না, কিন্তু হেলমেট বাহিনী, দৈত্য বাহিনী, আওয়ামী লীগের নেতারা। কোনো কালে কখনো যে কি পুরুষের দরবারে কখনো সফলতা হয় নাই, সেখানে কি ছিল? প্রেরণা ছিল, শক্তি ছিল, কি ছিল? নারীদের শক্তি ছিল। কে প্রেরণা জুগিয়েছে? বিজয়া লক্ষ্মীর নারী। বক্তারা বলেন, নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে না। দেশ ও জাতির কথা চিন্তা করে জুলাইয়ে নারীরা নেমে এসে প্রমাণ করে দিয়েছিল যে তারা আসলে শুধুমাত্র অন্যদের সমকক্ষ বা সমান অধিকারের দাবিদারি না, তারা অনেকাংশে অন্যদের চাইতে অনেক বেশি এগোনো। অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা খুরশিদা আলম বলেন, জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে হলে ফ্যাসিবাদ বিরোধী অবস্থান অব্যাহত রাখতে হবে। সরকার যেটাই করতে চাক না কেন, আমাদের জুলাইয়ের যে প্রেরণাটা ছিল সেটা যেন আমরা একদিনের জন্য ভুলে না যাই। 24 শেষ হয়ে গেছে, আর কোনো জুলাই আসবে না, জুলাই থাকবে। পরে এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই প্রমাণ করেছে নারীরা শুধু সমান নন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও রাখেন, কিন্তু এখনো অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার। নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গা ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিক ভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে সন্তানের সামনে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার 24 ঘন্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করা হলো। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান র্যাব 1-এর অধিনায়ক মোহাম্মদ নিয়ামুল হালিম খান। তিনি জানান, নাসিমা ও সাইদুল দম্পতি তাদের 2 সন্তান নিয়ে শ্রীপুরে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভিকটিম নাসিমা গার্মেন্টস কর্মী ছিলেন। নিহতের স্বজনেরা জানান, গত 12 জুলাই নাসিমা বেতন নিয়ে বাসায় গেলে তার মাদকাসক্ত স্বামী নেশা করার টাকা নেয়ার জন্য নাসিমার কাছে টাকা দাবি করে, কিন্তু নাসিমা তা দিতে না চাইলে
সৃষ্টি হওয়া ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে এ সময় ছেলেমেয়ের সামনেই মায়ের মৃত্যু হয়। স্ত্রীকে ৩,০০০ টাকা দিতে বলেন, কিন্তু ভিকটিম তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী সাইদুল ইসলাম ভিকটিমকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তার ৮ বছরের মেয়ে সামিয়া এবং ৫ বছরের ছেলে জিসান ঘরের মধ্যেই ছিল এবং তাদের সামনেই তার মায়ের মৃত্যু হয়। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য আমরা গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করি। বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে দাবি করেছেন পুলিশ সুপার। তিনি বলেন, সামনের গাড়ির চাকায় লেগে সড়কে থাকা ইটের টুকরো পেছনের নিরাপত্তা কর্মীর গাড়িতে এসে পড়ে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। ঘটনার অনুসন্ধান, এলাকা পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্যের আলোকে পুলিশ সুপার বলেন, ইটের টুকরো নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তার ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিল। সামনে গাড়ি ছিল, সেই গাড়ির টায়ার থেকে একটা ইটের টুকরা এসে পড়ছে গাড়ির গ্লাস। কারণ প্রধানমন্ত্রী আসার আগের দিন পর্যন্ত সড়কে কাজ চলেছে। এই সময় ইটের টুকরা পাথর এগুলো পরীক্ষা শুরু হয়ে গেলে দেখা গেছে বৃষ্টি হয়েছে অনেকটা, সেখান থেকে টায়ারে বেঁধে আসতে পারে। এটা আমরা প্যাসেঞ্জ হবে যেটা আমরা পেয়েছি সেটা আমাদের কাছে এটাই মনে হয়েছে। তারপরে এই সংক্রান্ত বিষয়ে আমাদের রাজস্থান একটা জিডি হয়েছে, আমাদের তদন্তকারী কর্মগুলো তদন্ত করছে। আমরা একটা গুরুত্ব সহকারে নিয়ে এই বিষয়গুলো আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।